যেটা সেই গ্রুপগুলোতে ক্লাসটা আমি লাইভে নেই। আমি শনিবার থেকে হয়তো ইয়েতেও ইউটিউবেও নিব ইনশাল্লাহ। ইউটিউবে নেওয়ার কথা, কিন্তু ইউটিউবে হয় কি ডিভাইস তো 3টা একসঙ্গে চলে, জুমের ডিভাইসটা নেটওয়ার্ক কম পায়, আর নেটওয়ার্ক যদি জুমে কম পায় ধরো তো পড়ানো যায় না, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট তো ফ্রি পড়ে, জুমের ছাত্ররা খালি টাকা পয়সা দিয়ে পড়ে। তাদেরকে টাকা পয়সা নিয়ে যদি ভালো করে না পড়াই তাহলে তো আরো সমস্যা। আয়ের খাত ও ধারাসমূহ, টাকা টাকা উপরে নিচে কি দেখতে হবে এগুলো নিয়ে আর আলোচনা করলাম না আজকে, যেহেতু 3য় ক্লাস গৃহ সম্পত্তির। জনাব তৈকুল, এটা আসছে এনইউ 2016 সাল অ্যাকাউন্টিং প্রবলেম 3 করাচ্ছি। প্রবলেম এদিকে লিখে দেন, প্রবলেম 3 অ্যাকাউন্টিং 2016। এটা করলে অনেক নিয়ম শিখা হয়ে যাবে। জনাব তরিকুল ইসলাম, নিম্নবর্ণিত তথ্য হতে গৃহ সম্পত্তি খাতে মোট আয় নির্ণয় করো। তার ঢাকা শহরে একটি 3তলা বাড়ি রয়েছে, বাইরে 3য় তলায় তিনি থাকেন। নিচতলা ও দোতলা একটি কোম্পানিকে ভাড়া প্রদান করেন। কোম্পানিটি উৎসে কর কর্তন করে তাকে মাসে 38,000 টাকা ভাড়া প্রদান করে। আচ্ছা, গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24-25। প্রথমে কি লিখতে হয়? 1 নম্বরে লিখতে হলো প্রাপ্ত ভাড়া বা ভাড়া মূল্য। ভাড়া মূল্য সে পাচ্ছে 38,000 টাকা। 38,000 টাকা পাচ্ছে, 12 মাসে অনেক টাকা হয়ে গেল। সব ইংলিশ লিখবে, এটাই তো আমি এতদিন শিখে আসছিলাম। কিন্তু না, কোম্পানিকে ভাড়া দিলে নিচে 100 উপরে 95। কোম্পানিকে ভাড়া দিলে উপরে 100 নিচে 95। এখন প্রশ্ন হলো, বলবে স্যার এর আগে প্রবলেম 2 যে করলাম সেটাও একটা সরকারি কর্তৃপক্ষকে ভাড়া দিছিলাম, তখন উপরে 100 নিচে 95 লেখেন নাই কেন? এটা উত্তরটা হলো, সেখানে বলছিল সরকারি কোম্পানির কাছে মোট ভাড়া দেওয়ার সময় চুক্তি করছি 32,000 টাকা ভাড়া দিবে। ওকে, 32,000 টাকা আমার পকেটে আসার কথা, কিন্তু গ্রহণ করার সময় সে আর 32 দেয় নাই, আমার দিছে হলো 30,000। আমি যখন ভাড়া আনতে গেছি তখন আমার 30,000 দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কেন টাকা কম দিচ্ছেন? 2,000 টাকা ট্যাক্স কাটছি, কাইটা পরে আপনার দিছি, এটাই নিয়ম, ট্যাক্স কাইটা কইটা আমি দিব, কারণ হলো না হলে আপনি ট্যাক্স দিবেন না, আপনি ফাঁকিবাজ। বাংলাদেশের মানুষের ট্যাক্স দিয়ে চায় না, সো আমরাই আপনার পক্ষ থেকে ট্যাক্স দিয়ে দিব সরকারকে, এই জন্য ট্যাক্সের টাকা আমি কেটে রাখছি। তা আমার তো মানতে বাধ্য, কিন্তু অঙ্ক করতে হলে আমার এই 30,000 দিয়ে অঙ্ক করা যাবে না, আমার অঙ্ক করতে হবে 32,000 দিয়ে। প্রশ্নে 32,000 যেহেতু দিয়ে দিছে, কর্তন করার আগের টাকা দেওয়া আছে, সো আমার এই সূত্র লাগবে না। কর্তন করা, ভাড়া কর্তন করার আগের টাকা যদি দেওয়া থাকে তাহলে সূত্র ব্যবহার করতে হবে না, এই 32,000 দিয়ে আমি অঙ্ক করে ফেলবো। আরো সহজে বুঝে 38,000 দিয়ে বুঝে। আমার সাথে হয়তো তার চুক্তি হয়েছে হলো আপনার 40,000 টাকা ধরে নেই। এখন 40,000 টাকা যখন আমি আনতে গেছি, সে আমাকে চেক ধরে নগদ দিছে 38,000। তখন আমি বললাম ভাই 2,000 কম কেন? ট্যাক্স বাবদ 2,000 কেটে দিচ্ছে। কিন্তু আমি অঙ্ক করতে হলে এই জায়গায় দিতে হবে হলো বড়টা,
ট্যাক্স কাটার আগের টাকাটা দিতে হবে, কিন্তু প্রশ্নে তো বলতেছে ট্যাক্স কাটার আগের টাকাটা আমরা তো জানি না, ট্যাক্স কাটার পরের টাকাটা জানি, বলে দিছে যে পরে না। প্রতিষ্ঠানটি কর কর্তন করার পর তাকে মাসের ভাড়া 38,000 টাকা দেয়, অর্থাৎ ট্যাক্স কাইটা কুইটা তাকে 38,000 দিচ্ছে, তার আসল টাকা তাকে দিচ্ছে না। তখন আমাকে সূত্র দিয়ে বের করতে হবে, সূত্র ব্যবহার করে উপরে 100 নিচে 95 দিয়ে হিসাব করলে আসল টাকা বেরিয়ে আসলো 40,000। 40,000 12 দিয়ে গুণ করলাম, টোটাল টাকা চলে আসলো 4,80,000। যদি অঙ্কে এই 40,000 টাকা দেওয়া থাকে তাহলে সূত্র ব্যবহার করবো না, আর 40,000 টাকা যদি দেওয়া না থাকে, কমটা দেওয়া থাকে, তখন সূত্র ব্যবহার করবো। এখন প্রশ্ন আরেকটা, যে কিভাবে বুঝবো টাকা দেওয়া আছে নাকি নাই? এখন আমি যারা জুনে আছে তারা বুঝতে পারবে, বুঝবো এইভাবে। এখানে যাবো 2 নম্বর অঙ্কটা বলতেছে, তিনি সরকারি কর্তৃপক্ষের নিকট মাসে 32,000 টাকা ভাড়া দেয়, তার সাথে দামাদামি করে তাদের ফিক্সড হয়েছে 32,000 টাকা পাবে, মানে আসল ভাড়াই 32। ট্যাক্স কাইটা কুইটা কয় টাকা যে দেয় এটা বলে না। সরকারি কর্তৃপক্ষ 5% ট্যাক্স কর্তন করার পর তাকে ভাড়া পরিশোধ করে, ট্যাক্স কাটার পরে যে সে তার যে 30,000 দিতেছে না, কত দিতেছে সেই অ্যামাউন্টটা কিন্তু তাকে লিখে দেয় নাই। ট্যাক্স কাটার পরে 30,000 দেয়, এটা যদি বলে দিত তখন এই সূত্র ব্যবহার করতাম, কিন্তু এখানে বলে নাই যে ট্যাক্স কাটার পর কত দেয়, আসল মূল্য হলো 32,000। সো আমাকে আর সূত্র ব্যবহার করতে হয়নি, 32,000 দিয়ে 12 দিয়ে গুণ করে অঙ্ক করে ফেলছি। আশা রাখি এটার ভিতরে যত কিছু আছে সব বোঝানোর চেষ্টা করছি, কারো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। এটাই ছিল শিখার মতো, আর বাকি সবকিছু আগের জিনিসপত্রই আপনারা পারবেন। স্যার বুঝতে পারছি, এটাই সমস্যা ছিল আমার। আচ্ছা, এখন বাড়িটির পৌর মূল্য নির্ধারণ করা হয়েছে 4,20,000 টাকা। আরেকটা প্রবলেম, পৌর মূল্য। আমরা এখন অঙ্ক করতে করতে মুখস্থ গেছে এনে ভাগ 2, সব সময় অঙ্কে খালি 2 দিয়ে ভাগ দিই, সব অঙ্ক 99% অঙ্কের 2 দিয়ে ভাগ। কারণ দোতলা বাড়ি থাকে বা বাড়ি বড় একটা বাড়ি থাকে, অর্ধেকে থাকে অর্ধেক ভাড়া দেয়, এই সেই লেখা। কিন্তু এইবার ভেজাল লাগাইছে, বাড়িটা হলো 3 তলা, 3 তলার মাঝে 1 তলায় আমি থাকি, বাকিগুলা ভাড়া দিছি। মানে আমার তো হিসাব করতে ভাড়াটিয়ার অংশ, আমার অংশটা হিসাব করার প্রয়োজন নাই। এরকম যদি 5 তলা বাড়ি থাকে, 6 তলায় বাড়ি থাকুক, 3 তলা বাড়ি 3 দিয়ে ভাগ, 2 তলা ভাড়া দিছি 2 দিয়ে গুণ, 2,80,000 টাকা। এখন যদি থাকে ধরেন আপনি পাইছেন 5 লাখ টাকা ভাড়া, ধরে নিই 5 তলা বাড়ি 5 দিয়ে ভাগ, কয় তলা ভাড়া দিচ্ছেন, কয়টা ফ্লোর ভাড়া দিচ্ছেন, 3টা ফ্লোর ভাড়া দিলে 3 দিবেন, 2টা দিলে 2 দিবেন, 4টা দিলে 4 দিবেন। সাধারণত 5 তলা বাড়ি এলে তো 1 তলা আপনি থাকবেন, বাকিগুলো তো ভাড়া দিচ্ছেন, 4 দিয়ে গুণ হবে। 3 তলা বাড়ি তো 3 দিয়ে ভাগ, 2 তলা ভাড়া দিচ্ছেন 2 দিয়ে গুণ। এরকম বাড়ির জয়টা এই তলা হোক না কেন, জয় তলা ভাড়া দিচ্ছেন সেটা দিয়ে গুণ করতে হবে, আর বাকি ফ্লোর গুলার দিয়ে ভাগ দিতে হবে। আশা রাখি এটাও বুঝে গেছেন। এখন 2টার মধ্যে যেটা বড়, বার্ষিক মূল্য, যেটি বড় বড় হলো 4,80,000, বাদ অনুমোদনযোগ্য খরচ, অনুমোদনযোগ্য ব্যয়। অনুমোদনযোগ্য ব্যয় করতে গেলে আমাকে ফার্স্টেই তো আমাকে আনতে হবে, মেরামত। মেরামত হলো 4,80,000-এর 30%। খেয়াল রাখতে হবে, ট্যাক্সের অঙ্কে খেয়াল রাখতে হবে। কেন 30% হলো, কোম্পানি নামটা মনে রাখতে হবে, কোম্পানি না হলেই 25% হয়ে যেত, কোম্পানির ফলে 30 বা দোকান প্রতিষ্ঠানের ফলে 30%, 1,44,000। কোম্পানি হওয়ার ফলে 2টা জিনিস প্রভাব পড়লো, 1 উপরে 100 নিচে 95, 2 এখানে 25 জায়গায় 30%। বাকিগুলা নিয়ে আর কোনো সমস্যা নেই। এরপরে প্রশ্ন বলেছে
প্রথম 1 নম্বরে বলতেছে তিনি বাড়িটি এই মেরামত খরচ 2,10,000 টাকা, লাভ নাই এটা বইলা, কারণ আমরা জানি 1,44,000 টাকা আমাদের হিসাবে আসতেছে। এরপরে বলতেছে পৌর কর 60,000 টাকা, পৌর কর তো লিখতে হবে আমাকে 60,000। আগের বার 2 দিয়ে ভাগ করতাম, ভালো সিস্টেম ছিল, কিন্তু এবার আর 2 দিয়ে ভাগ করার সুযোগ নাই আমাদের, 2 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। কেন? 3 তলা বাড়ি 2 তলা ভাড়া দিচ্ছে, সেই হিসাবে আসতেছে হলো 40,000। 3 নাম্বার অগ্নি বীমা 60,000, 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ 9,000। অগ্নি বীমা আছে 9,000, আসতেছিল 6,000 টাকা। এরপর বলতেছে বীমা প্রিমিয়াম, তো করলামই 900 বেতন হবে না, 900 বেতন মেরামত খরচের ভিতরেই আছে, সো এটার প্রয়োজন নাই। চলতি বছর জনাব তরিকুল ইসলাম হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশনের 11% সুদ হার সুদে 1,40,000 টাকা ঋণ নেন, 15 লাখ টাকা ঋণ নেন। এর মাঝে 2,50,000 টাকা পরিশোধ করেন, বাড়িটি 1 মাস খালি ছিল। ঋণ নিছি 15 লাখ টাকা, সুদও তো 15 লাখ টাকা দিতে হবে। কিস্তি কত দিছি সেটা আমাদের জানার প্রয়োজন নাই, কিস্তির টাকা তো আমার অনুমোদন যোগ্য না, ঋণের সুদ হলো আমাদের অনুমোদন যোগ্য। ঋণের সুদ লিখব, সুদ 15 লাখ টাকার 11% করতে হবে, 1,65,000। 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, তাহলে 1,65,000-কে 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করলে আসে 1,10,000। 1,10,000। লাস্টে বলছে 1 মাস খালি ছিল, খালি থাকলে কি করতে হবে এটা আমরা শিখে ফেলছিলাম অনেক আগেই, শূন্যতা ভাতা। শূন্যতা ভাতা হলো 12 নিচে 1 মাস খালিতে 1 উপরে, বার্ষিক মূল্য 4,80,000, সেই হিসাবে টাকা আসতেছে হলো 40,000 টাকা। সবগুলো যোগ করলে টোটাল এক্সপেন্স চলে আসতেছে আমাদের, টোটাল খরচ আসতেছে 3,40,000 টাকা। এটা থেকে বাদ দিলাম 1,40,000 টাকা আমার ক্লোজ গৃহ সম্পত্তি খাতে মোটায় বেরিয়ে আসলো। এখন এই অঙ্কটা দেখবেন অনেকগুলো বইতে অনেক নিয়ম করা আছে, কোনোটাই ভুল নাই, কোনোটাই অশুদ্ধ না, সবগুলোই ঠিক। টিকা দিয়ে দিয়ে করে নিতে হবে, আর প্রতিটা অঙ্কে টিকা দিতে হবে। যেমন এই কিছু টিকা আপনারা এই কি বলে মুখস্থ এমনি অঙ্কের মাঝে আছে, যেমন 5% জিনিসটা লিখে দিলেন, গৃহ সম্পত্তি হতে উৎস করকর্তন বর্তমানে 5%। পরে টিকা দিয়ে দিলেন 2 নাম্বার, যে মেরামত রক্ষণাবেক্ষণ 30% প্রতিষ্ঠান হওয়ার কারণে। এইসব 2-4টা টিকা যেগুলো অঙ্কের নিয়মগুলো আপনাদের মুখস্থ আছে সেগুলো লিখে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে যে 5 নাম্বার আছে ওইটা একেবারে ইজি অঙ্ক, ওইটা আপনারা একাই করে ফেলবেন বাসায়। ওইটার মাঝে আমি বলে দিই, এটা করতে হবে না আপনাকে, এখানে করণীয় মোটায় বের করবেন, কর দায় বের করার দরকার নেই, কর দায় তো বের করে আমি শিখাই নেই, মোটায় বের করা শিখাইছি, এই পর্যন্ত করবেন। কর দায় আমরা বেতন খাত করার পর কর দায় শিখতে হবে, এর আগে শেখার সুযোগ নেই। তাই মোটায় যে নিয়মে শিখাইছি এভাবে করে ফেলবেন। এটা করে দিলাম না, বই তো আছে, খুঁজে দেখলে পাবে। আজকে স্যার বেতন খাতে আয় এখনো করানো হয়নি? না, নতুন ব্যাচে তো করানো হয় নাই, পুরাতন ব্যাচে করানো হয়েছে। আমরা তো নতুন বলছি জি স্যার, এটাই যে জন্য জিজ্ঞেস করছি স্যার। হ্যাঁ, বেতন খাত দেরি আছে, আর অন্য সব খাত করি পরে ইনশাল্লাহ করাবো। আজকে এই পর্যন্ত থাকবে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।